आज का ब्लॉग तो भाई वायरल जाएगा। जंगल में गिरने के बाद आपका अभी फीलिंग कैसा हो रहा है? বন্ধুরা আজ আমি যাচ্ছি দাওয়াই পানি এবং যাচ্ছি এই জঙ্গলের রাস্তা ধরে। শিলিগুড়ি থেকে দাওয়াই পানির দূরত্ব 70 কিলোমিটার, বাট এই দূরত্ব NH55 ধরে প্রথমে জোরবাংলো যেতে হয়, তারপরে পেশক রোড ধরে ডান দিকে টার্ন নিয়ে দাওয়াই পানি পৌঁছানো যায়। কিন্তু আজকে সেই রাস্তা ছেড়ে আমি এই জঙ্গলের রাস্তা ধরেছি। এই মুহূর্তে আমি আছি চটকপুর জঙ্গলে। কার্শিয়াং থেকে বাগড়া হয়ে এখানে পৌঁছানো যায়, দিলারাম থেকেও এখানে পৌঁছানো যায়, বাট আজকে আমরা আরো একটা খুফিয়া রাস্তা ধরে এখানে পৌঁছেছি। দেখো, যে রাস্তাটার কথা আমি বলছিলাম সেটাই কিন্তু আমরা অলরেডি পৌঁছে গেছি। সামনে হচ্ছে সিপাহীদুরা আর পিছনে কার্শিয়াং গোখে। এখান থেকে এই যে এই সাদা বাড়িটা মনে রাখবে, সাদা বাড়িটার পরে এই গায়ের থেকে যে রাস্তাটা ডান দিকে উঠে যাচ্ছে না, আমরা এই রাস্তাটাতেই উঠবো। একদম তোমাদের নতুন রাস্তা দেখাচ্ছি, এটা দার্জিলিং পৌঁছানোর। তোমরা ট্রেল যদি করতে চাও সেই ট্রেলের রাস্তা মোটামুটি সব ভালো মিশিয়ে টার্মেক রোড। এখান থেকে খুব স্টিফ কিন্তু ইনক্লিনেশন আছে। সো যারা ট্রেল করতে আসবে তাদের মোটামুটি পাহাড়ে চালানোর কিন্তু একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। প্রথম দুটো টার্নিং দেখলে ভয়ঙ্কর রকম স্টিপ, আস্তে আস্তে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি আমরা হাইট গেইন করব। কোনায় কোনায় ছোটো ছোটো টার্নিং নিতে হচ্ছে আমাকে। হাই টর্ক না থাকলে এই ছোটো টার্নিংগুলো নেওয়া একটু প্রবলেমেটিক হতে পারে। তুমি যদি কার্শিয়াং থেকে বাগোড়া যেতে যাও, ওটা অনেকটা দূর ঘুরে ঘুরে তোমার যেতে হবে। কার্শিয়াং থেকে ডাউহিল থেকে চিমনি থেকে বাগোড়া যেতে হবে, এটা অনেকটা ঘুর। কিন্তু এই রাস্তাটা দিয়ে অনেক সহজেই পৌঁছে যাওয়া যায়। এই রাস্তাটা সোজা যাচ্ছে, আর একটু মেন রোডে একটু এগিয়ে গেলে দিলারাম পড়ছে। তো দিলারাম থেকেও একটা রাস্তা আসছে। এই দুটো রাস্তা কিন্তু একদম মিশে যায় এক জায়গায় গিয়ে। সেটা কোথায় গিয়ে মিশছে সেটাও তোমাদেরকে আমি দেখাবো। তবে এই জায়গাটা কিন্তু পাইনের জঙ্গলে ভরা থাকবে, আর কিছুক্ষণ পরে দেখতে পাবে যে একদম আমরা পাইনের জঙ্গলের মধ্যে ঢুকে যাব। আমরা কিন্তু অলরেডি মেঘের মধ্যে চলে এসেছি, আর এখানে দেখো রাস্তা কিন্তু আস্তে আস্তে নিজের ফর্মে আসা শুরু করে দিয়েছে। মজাদার ট্রেল হতে চলেছে ভাই, আজকে মজাদার ট্রেল হবে। টার্নিং এর মধ্যেই আমি দেখেছি ম্যাক্সিমাম সময় ভাঙা থাকে। মেঘের মধ্যে আছি, একদম ঘন জঙ্গলের মধ্যে আছি। রাস্তা টার্ম্যাক হলেও মাঝে মাঝে একদম ভাঙা, অ্যাক্সিলারেশন ছাড়াই যাচ্ছে না, আর ফার্স্ট গিয়ারও ছাড়া যাচ্ছে না। আর আমিও এমটিসিটা অফ করার সেরকম কোনো সুইটেবল প্লেস পাচ্ছি না, এতটাই ঢাল আছে না। এবার এখান থেকে কোন দিকে? ডান দিকে। মজা ভাই, ফাটছে ফাটছে ফাটছে, মজা আসছে মজা আসছে, প্রচুর ইনক্লিনেশন ভাই। আমি এমটিসিটাকে অফ করে নিই আগে ভাই, এমটিসি অন করে যাওয়া যাবে না। চলো ভাই, ফগে কিছু দেখা যাচ্ছে না সামনের জিনিস ভালো করে। ওয়ে টু দেওরালি, এইদিকে হবে না, এদিকেই হবে। বাগোড়া এই সাইডে সোজা গেলে বাগোড়া। তবু একবার দেখিনি যখন বলছো, যখন আর আধা ঘন্টা চালাতে হবে। তো এখানে না আমরা একটা জাংশনে চলে এসেছি। এখানে দেখো লেখা আছে ওয়ে টু দেওরালি ভায়া সীমানাঠার। তো এই বাঁদিকের রাস্তাটা না নিচে গিয়ে আবার সেই হাইওয়েতে NH55 গিয়ে মিশবে। আর বাগোড়া বা কার্শিয়াং এর দিকে যাওয়ার জন্য এই রাস্তাটা তোমাকে ধরতে হবে, জঙ্গলের দিকে যাওয়ার জন্য। ওকে, সো চলো যাওয়া যাক। দার্জিলিং এ এলে এরকম রাস্তায় চালাতে আমার খুব কাজ হচ্ছে রাস্তায়। বাহ, ওর বাড়িতে। ओके भैया, बागोड़ा जाने का रास्ता यही है, सीधा जाके लेफ्ट। ओके, सो थिंग्स आर जस्ट गेटिंग मोर इंटरेस्टिंग राइट नाउ। ओके, এইখান দিয়ে যেতে হবে, গিয়ে বাঁদিক নিতে হবে, বাকিরা আসুক। ভাই এইটা হচ্ছে রাস্তা, ঠিক আছে? এইটা দিয়ে যাইতে হবে, গিয়ে বাঁদিকে নিতে হবে। এখানে খাই আছে। হ্যাঁ চলো। মজা। ওহো, এটা ভাই দারুণ দারুণ। বাঁদিকে তো সিঁড়ি, মাই গুডনেস। আচ্ছা, আরেকটা রাস্তায় গিয়ে মিশছি আমরা। ग्रेट। ओहो, हेवी जगह पहुंचलाम। चलो दिलाराम। दीदी, इस जगह का नाम क्या है? देवराली है ना? ओके, थैंक यू। हमको जाना है चटकपुर। हाँ, फॉरेस्ट के भीतर से जाएंगे। मजा এসে গেছে, মজা। ট্রুলি বলবে তোমরা, ট্রুলি বলবে, ট্রুলি বলবে। ফেটে ছিল কিনা? আমার তো কিন্তু একটু হলেও ফেটে ছিল ভাই, রাস্তা দেখে আমারও একটুখানি ফেটে ছিল, বাট পরে ম্যানেজ করে নিয়েছি বিষয়টা। তো এখন আমরা পৌঁছালাম চিমনি। তো ওই যে রাস্তাটা, ওটা সোজা চিমনির একটু আগে এসে কানেক্ট করলো। অনেকটা কিন্তু রাস্তাটা শর্ট। নর্মালি চিমনি আসতে কিন্তু অনেক টাইম লাগতো, সে জায়গায় কিন্তু অনেক কম সময় লাগলো। এই ওয়েদারের মধ্যে ভাইজর নামিয়ে রাখা যাচ্ছে না, কিন্তু ভাইজর নামিয়ে না রাখলে পিন লক খারাপ হয়ে যায়। কিচ্ছু করার নেই, পিন লক খুলে ফেলতে হবে আমাকে। তো আমরা আজকে টোটাল 4 জন এসছি, 3টে বাইক নিয়ে।
একদম সামনের বাইকে রজারদা আছে, আমার সামনে এক্সপালসে রয়েছে তুষার, আর আমি রয়েছি কেটিএম অ্যাডভেঞ্চার 390। রজারদাও রয়েছে কেটিএম অ্যাডভেঞ্চার 390, বাট আমারটা 2020 মডেল আর রজারদাটা 2025 মডেল। ঢুকে পড়েছে একদম পাইনের জঙ্গলের ভিতরে, বাগড়ার কাছাকাছি চলে এসেছি। বাগড়ার হাইটটা অনেক বেশি, সাধারণত 5000 ফিটের উপরে পাইনের জঙ্গল দেখা যায়। আমরা একদম বাগড়ার মোড়ে পৌঁছে গেলাম। আমি আগেও অনেক ভিডিওতে জায়গাগুলো দেখিয়েছি, যে বাঁ দিক দিয়ে যে রাস্তাটা আসছে না, এটা দিলারাম থেকে আসছে। আমরা কার্শিয়াং হয়ে ডাউহিল হয়ে যে রাস্তাটা আসছে ওটা দিয়ে এলাম। এই যে গাড়িটা যেখানে দাঁড়িয়ে আছে, এই যে বাঁদিকে ছোট রাস্তাটা যেখানে গাড়িটা এখন ঢুকছে, এটা হচ্ছে চটকপুর ফরেস্ট। আমরা আজকে এই ফরেস্টের মধ্যে দিয়ে যাব হচ্ছে দাওয়াই পান। তার আগেই আমরা মেন রোড উঠে যাব। এই রাস্তাটা এই জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে একদম 3rd মাইলে উঠছে। 3rd মাইল কোনটা? জোরবাংলো মোড় থেকে পেশক রোড ধরে যদি তুমি আসো, যেখান থেকে মংপু যাওয়ার জন্য রাস্তা কাটে, সেই জায়গাটাই হচ্ছে 3rd মাইল। 3rd মাইল থেকে আবার রাইট টার্ন নেবো আমরা চটকপুরের জন্য। সো দিস ইজ দ্য ওয়ে টু চটকপুর অ্যান্ড দ্য জঙ্গল ট্রেইল বিগিনস ফ্রম হিয়ার। এখান দিয়েই রাস্তাটা একদম, এটা অ্যাকচুয়ালি সেঞ্চেল ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, তারই একটা পার্ট চটকপুর ফরেস্ট। এই চটকপুর ফরেস্টের মধ্যে দিয়ে এই রাস্তাটা পুরো চলে গেছে 3rd মাইল অবধি। এই যে রাস্তাটা, এখানে কিন্তু ডেন্স ফরেস্ট, তো তোমরা যদি আসো তাহলে অবশ্যই গ্রুপে করে আসবে, গ্রুপে না এলে কিন্তু সমস্যা। এবং এখানে প্রচুর প্যান্থার, লেপার্ড, ভাল্লুক দেখা যায়। বড় গাড়ি থাকলে ঠিক সেই মজাটা আসবে না। সামনে গিয়ে কোথাও দাঁড়াবো। এই ভিডিওটা তাদেরই পছন্দ হবে যারা অফরোড ট্রেলস করতে ভালোবাসো, বা যারা জঙ্গল ট্রেলস করতে ভালোবাসো, একটু অফবিট রাস্তা ভালোবাসো, একটু রাইডের মজা নিতে ভালোবাসো, একটু অ্যাডভেঞ্চারের মজা নিতে ভালোবাসো। কারণ এখানে জানা কথা, এই রাস্তা কিন্তু অতটা ভালো হবে না, রাস্তা মোটামুটি তবুও মন্দের ভালো বলাই যেতে পারে ম্যাক্সিমাম। এটা পুরো একটা সিমেন্টের রাস্তা। আগে তো আরো খারাপ ছিল, আমি কাদা এক্সপেক্ট করেছিলাম, বাট এখন তো দেখছি তাও রাস্তা বানিয়ে দিয়েছে। মাঝখানটা কিন্তু একদম শ্যাওলা হয়ে পিছল হয়ে থাকার কথা। জানি না দাঁড়ানোর মতন কোনো বড় জায়গা পাওয়া যাবে কিনা। এই রাস্তাটা অনেকটাই লম্বা, প্রায় 20 কিলোমিটার মতন। বুঝতে পারছো তো কিরকম জঙ্গল, কতটা ঘন জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা যাচ্ছে। ওয়াও! আমি ভেবেছিলাম এবারের মনসুন দার্জিলিং রাইডে এই ট্রেলটা আমি রাখবো, কিন্তু সুপার মিটিওর সঙ্গে থাকা ট্রেলটা রাখিনি। এখানে রাস্তা যত ভিতরে ঢুকছি তত আস্তে আস্তে আরো খারাপ হচ্ছে। যাক, একটু পরিষ্কার, একটু এই জায়গাটা পরিষ্কার, এখানটা দাঁড়াবো। দাদা, হাউ ইজ দ্য ফিলিং? তুষার, কিরকম লাগছে রাস্তাটা বল? ইউনিক না? আমি তো শুরু ভাই, এর আগে আরো আছে। ওটার মতন হতে লাগছে, পাতলা গলিটার মতো। ইসা, দ্যাট ওয়ান। বহুদিন পর একসাথে সেই জুটি রজাদার সাথে বেরিয়ে পড়েছি। তার সঙ্গে রজাদা ভাই আমান আছে, আর তার সঙ্গে আছে তুষার। ওকে, বাইকস এবার একটু দেখিয়ে দিই। রুস্তম আছে, রুস্তমের পাশে রজারদার নতুন কেটিএম অ্যাডভেঞ্চার 390 আছে। এবং জানিয়ে রাখি এখানে যে তোমরা এরপরে যদি শিলিগুড়িতে এসে কেটিএম 390 অ্যাডভেঞ্চার রেন্টে নিতে চাও, সেটা কিন্তু রজারদার কাছে অ্যাভেলেবেল। তো রজারদা, তোমার কাছে এই যে কেটিএম অ্যাডভেঞ্চার 390টা আছে, এটা তো নতুন নিয়েছো, রেন্টে দেবে, তো কত চার্জেস করবে এর জন্য? এটা পার ডে আমি চার্জ করতেছি 3500 করে। 3500 উইদাউট ফিউল? উইদাউট ফিউল। ওকে, তো এই হচ্ছে চার্জেস। এছাড়া আরও একটা বাইক আছে আমাদের সাথে, সেটা হচ্ছে তুষারের বাইক আছে, তুষারের এক্সপালস 200 4V রয়েছে এখানে। ভাই, এই জায়গাটায় জাস্ট ওয়েদারটা এবং জাস্ট মাহলটা দেখো, চারিদিক ফগি, এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। মোটো ব্লগিং তো আমি অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছিলাম, এবং সেইটা তোমাদের দেখাবো জাস্ট একটু পরে। তোমাদের প্ল্যানিংটা বলি। এই রাস্তাটা তুমি দুইভাবে পৌঁছাতে পারো। এক, কার্শিয়াং থেকে ডাউহিল হয়ে, বাগোড়া হয়ে, চিমনি হয়ে এখানে। আরেকটা হচ্ছে দিলারাম থেকে বাগোড়া হয়ে এখানে। বাট আজকে আমরা আরও একটা ইউনিক রাস্তা তোমাদের দেখিয়েছি, তার ম্যাপিং কিন্তু আমি পুরো মোটো ব্লগে দেখিয়েছি। এই রাস্তাটা সোজা গিয়ে সোনাটাতেও খোলে, চটকপুরেও খোলে, আবার দার্জিলিংয়ের 3rd মাইলেও খোলে। আমরা দার্জিলিং 3rd মাইল যাবো। ট্রেলটা তোমাদের আজকে আমি দেখাবো, জঙ্গল ট্রেলটা। এটা তোমরা হাফ করতে পারো, ফুল করতে পারো। হাফ ট্রেল করলে তুমি সোনাটা থেকে মেন রোডে কানেক্ট করতে পারো NH55। আর ফুল ট্রেল করার জন্য তোমাদের কিন্তু একদম 3rd মাইল অব্দি যেতে হবে। আজকে আমরা ফুল ট্রেল করবো। এখানে আপাতত কোনো এন্ট্রি ফি আমাদের দিতে হয়নি, বাগোড়া থেকে ঢুকেছি। এবার বেরোনোর সময় দেখা যাক যদি দিতে হয়, সেটা তোমাদেরকে আমি দেখাবো। আর যদি মোবাইল নেটওয়ার্কের কথা বলো, তাহলে এই জঙ্গলের মধ্যে এখনো পর্যন্ত এয়ারটেল, জিও, ভোডাফোন নেটওয়ার্ক রয়েছে। তো সবাই রেডি তো? চলো, লেটস বিগিন। নেচারের কত কাছাকাছি আমরা। ডেন্স ফরেস্টের মধ্যে রাইড, তাও আবার অফ রোডিং উইথ জঙ্গল ট্রেল। आज का ब्लॉग तो भाई वायरल जाएगा।
Sinchal Wildlife Sanctuary, and the gate is closed. The gate is closed. I guess ওই ব্রিডিং টাইমের জন্য, রাইট? দেখা যাক এবারে বন্ধ তো আমাদের আবার ফিরে যেতে হবে বাগোড়া, দিলারাম দিয়ে নামতে হবে। আমাদের খাটনি কিছুটা বাড়লো, বাট হ্যাঁ যতটুকু রাস্তা করলাম ব্যাপক মজা আসলো। তো এই ফরেস্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে চলো আবার ফিরে যেতে হচ্ছে ভাই। বর্ষাকালে তোমরা এখানে এসো না, বর্ষাকালে গেট বন্ধ থাকে। এই গেটটা আগে ছিল না, গেটটা রিসেন্টলি ওরা বানিয়েছে মনে হলো দেখে, একদম নতুন, চেক পয়েন্টও নতুন, একদম নতুন পেন্ট করা। পিছনে পিছিয়ে গেছে রজার দ্বারা, দেখি একটু ওয়েট করছি ওই জন্য। আস্তে আস্তে ভাই আস্তে, धीरे 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 चलो, राइट से लो, हाँ धीरे धीरे चलो राइट से। जंगल में गिरने के बाद आपका अभी फीलिंग कैसा हो रहा है? कैसा होगा? लगा तो नहीं ना कहीं पे? नहीं कुछ नहीं, ऐसा मुस्तांग गया था ना 3 बार गया था। अच्छा अच्छा, उससे तो ये अच्छा है, पेड़ वगैरह जंगल वगैरह है तो उतना लगेगा नहीं, पत्थर वगैरह नहीं है। আমরা আবার বাগোড়ার মোড়ে পৌঁছে গেলাম। বাঁদিক দিয়ে গেলে মহলদিরাম হয়ে শিটং যাওয়া যায়। আমরা ওই রাস্তাটা দিয়ে এসছি, এবার আমরা ডান দিক দিয়ে যাব, মানে এই রাস্তাটা দিয়ে নামবো। দিলারাম হয়ে আবার আমাদের NH55 ধরতে হবে। ফুল করতে বেরিয়েছি, দেখো জোক ঢুকে গেছে পায়ে। চল ছাড়া দেখি নুন দিয়ে, ছাড়া নুন দিয়ে ছাড়া। পাটা এখানে তোল, পাটা এর উপর তোল, নুন তো সব বুটের মধ্যে চলে যাচ্ছে। ভিতরে ঢুকে গেল। আর নাই আর নাই, ভিডিওতে তোমাদেরকে আমি ইঞ্জিন ব্রেকিংটা আরো একবার বুঝিয়ে দিই। যখন আমরা পাহাড়ে একটানা নিচের দিকে নামতে থাকি তখন আমাদের ব্রেকিং করলে না ব্রেক গরম হয়ে যাওয়ার একটা চান্স থাকে, সেটা ফ্রন্ট ব্রেকই হোক বা রিয়ার ব্রেকই হোক। সেই জায়গায় আমাদের ইঞ্জিন ব্রেক ইউজ করতে হয়। ইঞ্জিন ব্রেক কি না, ইঞ্জিন ব্রেক হচ্ছে ক্লাচটাকেই আমি ব্রেক হিসেবে ইউজ করব। কিভাবে দেখো, এই মুহূর্তে আমার গাড়ির গিয়ার আছে ফার্স্ট গিয়ার, আর আমি ক্লাচ ধরে আছি তো গাড়ি ফ্রিলি নিচের দিকে যাচ্ছে। আমি পায়ের ব্রেক দিয়ে গাড়িটাকে কন্ট্রোল করছি, কিন্তু আমি এখন পায়ের ব্রেক সরিয়ে নিচ্ছি। পা আমি ব্রেক থেকে সরিয়ে গেলাম, হাতের ব্রেকে এলাম এবং বাঁদিক থেকে ক্লাচটা হালকা করে ছেড়ে দিলাম, ব্রেক থেকেও হাত ছেড়ে দিলাম। তাহলে দেখো গাড়ি অটোমেটিক্যালি কিন্তু একটা নির্দিষ্ট স্পিডে সীমাবদ্ধ থাকছে। এবং এইবার আমি যতটুকু আমার এক্সট্রা ব্রেকিং যা করতে হবে সেটাকে আমি পায়ের ব্রেক ইউজ করব, তারপরে হাতের ব্রেক ইউজ করব। এতে কি হবে, তোমার গাড়ির প্রতি কন্ট্রোল বেশি থাকবে, গাড়ির ব্রেক প্যাড হিট হবে না, গাড়ি নিজের মতন নিজেকে আস্তে 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 নিচে ঠিক নামিয়ে নেবে। ইঞ্জিনটা লক হয়ে যায় একটা RPM এ গিয়ে। দেখো যেমন আমার এখানে ইঞ্জিনটা আমি ব্রেক ধরে নেই, আমি পায়েও ব্রেক মারছি না, তো মোটামুটি 16 স্পিডে গিয়ে ব্রেকটা লক হয়ে আছে। স্টিপ টার্নিং হলে সেখানে একটু ব্রেক ধরছো। দিস ইজ কল্ড ইঞ্জিন ব্রেকিং, যে ইঞ্জিনটাকেই আমি ব্রেক হিসেবে ইউজ করছি। তাতে একটু গাড়ি এরকম আওয়াজ করবে, হাই RPM সাউন্ড হবে, ওটা তো চিন্তা করার কিছু নেই। দিস আর অল ওকে। তবে হ্যাঁ, কখনো ইঞ্জিন অফ করে এই ইঞ্জিন ব্রেকিং করবে না। কি হয় না, যাদের লিকুইড কুলড ইঞ্জিন আছে না, তাদের যে কুলেন্ট যেটা আছে, এটা আমাদের ইঞ্জিন বা ক্লাচকে ঠান্ডা করে, সেটা কিন্তু যদি গাড়ি অফ থাকে তাহলে কিন্তু ভিতরে যাবে না। এই ক্লাচটা একটা সময় না গরম হয়ে পুড়ে যাবে ভাই। নিচে নামার সময়ও ক্লাচ জ্বলে, হ্যাঁ নিচে নামার সময়ও ক্লাচ জ্বলে, ওই জন্য কুলিং সিস্টেমটাকে অলওয়েজ অন রাখতে হবে। ইঞ্জিন ব্রেকিং করে 2 চাকা বলো 4 চাকা বলো সবাই নামে নিচের দিকে, ঠিক আছে? দিস ইজ দ্য প্রাইম রুল। দেখো দিলারামে এয়ারফোর্স স্টেশন কার্শিয়াং রাইট টার্ন চিহ্ন দেওয়াই আছে, ঠিক ওইখান থেকেই তোমাদেরকে উঠতে হবে দার্জিলিং এর জন্য, বাগোড়ার জন্য সরি। আমরা অলমোস্ট জোর বাংলো পৌঁছে গেছি। জোর বাংলো থেকে আমাদের রাইট টার্ন নিতে হবে টুয়ার্ডস লামাহাটা। জোর বাংলো মোড় পৌঁছে গেছি, বাট এখানে ওয়েদার খুব খারাপ, ভালো জোরে বৃষ্টি হচ্ছে। জোর বাংলো মোড় থেকে দবাই পানি রাইট টার্ন পেশক রোড। আমি রেনকোটটা পরে নিয়েছি, আমি জিলের রেনকোট ইউজ করি, খুব ভালো। ওটা আর বেশিক্ষণ মনে হচ্ছে না জল সহ্য করতে পারবে, খুব তাড়াতাড়ি জল চুষা শুরু করবে, তখন কিন্তু আমার পা মোজা সব ভিজে যাবে। আমরা এখন 3rd মাইল আছি, 3rd মাইল ফরেস্ট চেকপোস্ট। আমরা যদি ট্রেলটা করতে পারতাম তাহলে আমরা এই ডান দিকের রাস্তাটা দিয়ে আসতাম। বাঁ দিকের রাস্তাটা নেমে যাচ্ছে মংপু। তো ফাইনালি বন্ধুরা এখন পৌঁছে গেলাম আমাদের দাওয়াই পানির আজকের হোমস্টে, রয়্যাল রিট্রিট হোমস্টে দাওয়াই পানিতে। দেখতে পাচ্ছ বৃষ্টিতে পুরো চাপ্পা চাপ্পা ভিজে গেছে, সব রেনকোট ভেনকোট সব কিছু এখানে রাখা আমাদের সবার, মানে আমার ওয়াটারপ্রুফ ব্যাগ বলে ভিজে না, তবু এখানে খুলে রাখলে অন্যের ব্যাগ থেকে জল ফল পরে ভিজে যাওয়ার চান্স ঢেকে রাখি। তো দেখো রয়্যাল রিট্রিট হোমস্টে দাওয়াই পানিতে দারুণ একটা হোমস্টে। জাস্ট তোমাদের হোমস্টেটার রুমগুলো দেখাই। তো এই মুহূর্তে আমি আছি ডাইনিংয়ে,
এইখানে দেখো আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে এই রয়্যাল রিট্রিট হোমস্টে ডাইনিং, তার পিছনেই এটা হচ্ছে রিসেপশন, এবং আমরা আছি 103 নম্বর রুমে। তো চলো তোমাদের রুমটা দেখাই। এটা হচ্ছে রুম নাম্বার 103 ইন দাওয়াই পানি রয়্যাল রিট্রিট হোমস্টে। রুমে কি কি আছে? একটা সোফা আছে, সুন্দর দেখতে পাচ্ছ কিং সাইজ বেড, এবং রুমের বাঁ দিকটা একদম ওপেন, এবং এখান থেকে কি কি ভিউ দেখতে পাবে তোমরা সেটা তোমাদের দেখাই। এসো, আমি যদি এইখানটায় দাঁড়াই, এখন তো বর্ষাকাল তাই মেঘে ঢাকা, এই জায়গাটা করে এই কোনাটা করে কাঞ্চনজঙ্ঘার পুরো বড় রেঞ্জটা তোমরা দেখতে পাবে। এই বাঁদিকের কোনা করে তোমরা দেখতে পাবে দার্জিলিং, মানে এই জায়গাটা দার্জিলিং আর এই জায়গাটা কাঞ্চনজঙ্ঘা। এইখানটা মানে এত সুন্দর লাগবে, আমি জাস্ট কল্পনা করতে পারছি, কারণ আমি এর আগেও দাওয়াই পানি এসছি বহুবার। তো দাওয়াই পানির ভিউ সম্বন্ধে আমার আইডিয়া আছে, এবং এই পার্টটুকু আসতে গিয়ে রাস্তা কিন্তু খুবই ভালো। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছিল, এখনও পড়ছে, তাই আমি অ্যাকশন ক্যামেরা বন্ধ করে দিয়েছিলাম। তোমাদের আমি প্রপার লোকেশনটাও দেখিয়ে দেবো, কীভাবে তোমরা মেন রোড থেকে এই জায়গাটায় পৌঁছাবে। প্রচণ্ড খিদে পেয়েছে, খাবো। খেতে যাওয়ার আগে তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই, আর তার সাথে বলে দিই যে ব্যালকনিটা কিন্তু অনেক বড়, অনেকটাই বড় ব্যালকনি, ঠিক আছে। একদম 3টে চেয়ারও দেওয়া আছে। বৃষ্টি কমে গেলে আমরা প্ল্যান করেছি এই চেয়ারটা পেতে এখানে বসবো, বসে ভিউ এনজয় করবো। রাত্রিবেলা দার্জিলিংয়ের শহরে যখন লাইটগুলো সব জ্বলে যাবে তখন খুব সুন্দর লাগবে জায়গাটা দেখতে। চলো তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে এখানে। ও আরও একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, সেটা হচ্ছে এই ঘরে কিন্তু একটা কাবার্ড রয়েছে। এই যে একটা ড্রেসিং টেবিল রয়েছে, একটা সুন্দর কাবার্ড রয়েছে, এখানে একটা জানলা রয়েছে যেটাও অনেক বড় করে খোলা যায়। একদম ফুরফুরে ঠান্ডা হাওয়া আসছে। আর 2-3 দিন পাহাড়ে থাকবো, ঠান্ডা হাওয়া একটু এনজয় করেই যাই। টয়লেটটা তোমাদের দেখাই। এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট উইথ গিজার, একদম ফাটাফাটি, সঙ্গে একটা ওয়াশ বেসিন। তো এতক্ষণ ধরে ভিডিও বানাবো বলে আমি নিজে খাটে বসছিলাম না, এবার বসবো। আমার অ্যাকশন ক্যামেরাটা জলে ভিজে গেছে, তো ওটাকে একটু মুছলাম। পাওয়ার ব্যাংক ভিজে গেছে, আমার এই ব্যাগটাই পুরো ভিজে গেছে। এখানে একটা জিনিস, একটা প্রোডাক্টের আমি একটু ফিডব্যাক দিই। দেখো, ডিক্যাথলনে কেচুয়ার যে ওয়াটারপ্রুফ ব্যাগ কভারগুলো পাওয়া যায় না, সেগুলো কিন্তু হেভি রেনে কাজ করবে না। যেরকম ব্যাগ পুরো ভিজে গেছে, আমার কেচুয়ার ওয়াটার কভার দেওয়া ছিল এই ব্যাগের উপর, বাট ওটা তো সেরকম কাজ করেনি। এনিওয়েজ, চলো এবার যাই, খাওয়া দাওয়াটা করি, দেখি লাঞ্চে কি আছে। ভাই লাঞ্চ করতে বসে গেছি, দেখি লাঞ্চে এরা কি কি বানিয়েছে। ও ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, উফ বাহ। এখানে রয়েছে আলু ভাজা। আলু ভাজা একটুখানি, আলু ভাজার উপরে চাট মশলাটা ছড়িয়ে দিলে আরও বেটার লাগবে। একটা ভেন্ডির তরকারি, ভেন্ডি খুব একটা ভালো খাই না, আবার দেখা গেল পরে ভালো লেগে গেল, তখন আবার খেতে হবে। পাহাড়ে এরা দুপুরবেলায় সাধারণত ডিম করে থাকে, দেখা যাক। ইয়েস, একদম লোকাল কুজিন, খাবার দাবারের টেস্ট একদম নেপালি ঘরানার। যখন থেকে আমি এসেছি তখন থেকে বৃষ্টি হচ্ছে। এখন রাত 10:22 বাজে, এখনো পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে। লাঞ্চে তোমাদেরকে লাস্ট ভিডিও দেখিয়েছি, এরপরে আবার ডিনার। দেখো আজকের ডিনার অন্য দিনের ডিনারের থেকে আলাদা, কারণ আজকে খাসির মাংস আছে, মাটন রজারদা নিয়ে এসছে নিজে শিলিগুড়ি থেকে। যখন তোমরা এই রয়্যাল রিট্রিটে ডিনার করবে না, তখন তোমাদেরকে চিকেন দেওয়া হবে। মটনটা তোমরা যদি নিয়ে আসো তাহলে ওরা রান্না করে দিতে পারে। তো চলো দেখিয়ে দিই কি আছে। সাদা ভাত, মটন যেটা রজারদা এনেছে, এখানে রয়েছে চিকেন যেটা এরা বানিয়েছে, এখানে আছে ডাল, সবজি। তো দেরি না করে খেয়ে নিই, খাওয়া দাওয়া করি। খাওয়া আর শোয়া ছাড়া তো কিছুই করতে পারলাম না আজকে সারাদিনে, বৃষ্টিতে পুরো দিনটাই ওয়েস্ট। এনিওয়েজ চলো দেখি, খেয়ে নি। দেখো কালকে আমরা এই রাস্তা দিয়ে এসেছি, পেশক রোড থেকে এই রাস্তা দিয়েই তোমাকে দাওয়াই পানি ঢুকতে হবে। আমি যখন গত বছর এসেছিলাম 2024-এ, তখন এই রাস্তা খারাপ ছিল, এখন যেটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা ঠিক করেছে। এই রাস্তা দিয়ে সোজা তোমাদের চলে আসতে হবে। এই জায়গাটার নাম ভুটিয়া বস্তি। দাওয়াই পানি অ্যাকচুয়ালি আরও নিচে, দাওয়াই পানি আরও এখান থেকে প্রায় 2 কিলোমিটার নিচে। ওখানকার রাস্তা খুবই খারাপ, ধস হয়ে দাওয়াই পানির রাস্তা পুরো বন্ধ হয়ে আছে। তো আমাদের রয়্যাল রিট্রিট হোমস্টেতে পৌঁছানো খুবই সহজ। তোমরা যখন এই রাস্তা দিয়ে সোজা আসবে, ওই মোড়ের মাথায় একটা দোকান দেখতে পাবে। এর দোকানের পরের টার্নিং হচ্ছে আমাদের হোমস্টে। তো এই দোকানে তোমরা সবকিছু পেয়ে যাবে। এখান থেকে যখনই তোমরা লেফট টার্ন নেবে, একটু রাস্তা স্টিপ আছে, সো বাইকার্সরা বি কেয়ারফুল। লেফট টার্ন নিয়ে এই যে রাস্তাটা যাচ্ছে, এটা কিছু দূর গিয়ে আবার রাইট টার্ন নিয়ে নিচে নামবে, বাট তোমরা নিচে নামবে না, এই রাস্তাটা দিয়ে সোজা ঢুকবে। ওয়েদার ক্লিয়ার থাকলে এই জায়গাগুলো থেকে দারুণ কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং ওইখান থেকে দার্জিলিং শহরের ভিউ আছে। এই রেনি সিজনে এই ভিউ পাওয়া খুবই মুশকিল। দাওয়াই পানিতে এসে তোমাদের যদি একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোমস্টে লাগে, সেটা হচ্ছে রয়্যাল রিট্রিট হোমস্টে। দেখো এখানে রয়েছে ডুমিখিম হোমস্টে, ডুমিখিম হোমস্টে রয়েছে। ডুমিখিম হোমস্টে থেকে ঠিক বাঁ দিকে এই যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ভিতরে, এই যে রাস্তাটা ভিতরে ঢুকে যাচ্ছে, এত দূর পর্যন্ত তোমার 4 হুইলার বলো, বাইক বলো, সব চলে আসবে। রুস্তম পার্ক করা, এরপরে তুষারের বাইক পার্ক করা। এখানে এসে এই যে সিঁড়ি,
এই সিঁড়ি দিয়ে তোমাকে নিচে নামতে হবে, বেশি দূর নিচে নামতে হবে না, বাস 10টা মতন স্টেপ আছে। এই যে, তো দিস ইজ আওয়ার হোমস্টে, দ্য রয়্যাল রিট্রিট হোমস্টে দাওয়াই পানি। আমি আবারও বলছি, দাওয়াই পানিতে এসে তোমার যদি প্রিমিয়াম ক্যাটাগরির হোমস্টে লাগে, সেক্ষেত্রে এই রয়্যাল রিট্রিট হোমস্টে ক্যান বি ইয়োর ডেস্টিনেশন। সিজনে এখানকার ট্যারিফ প্রায় 2000 পার হেড ইনক্লুডিং অল ফুড। অফ সিজনে এটা 1700 থেকে 1800-এর মধ্যে ঘোরাফেরা করে। এখন অফ সিজন, তো এখন রেটটা একটু কম আছে। অন সিজনে রেটটা একটু বাড়বে। এই জায়গায় একটা ওপেন চাতাল মতন আছে, এইখানটায় দাঁড়িয়ে বা বসে তোমরা খুব ভালো ভিউ পাবে কাঞ্চনজঙ্ঘার। এই যে উপরে যে ঘরগুলো দেখছো না, উপরের ঘরের চারদিকে ব্যালকনি রয়েছে। ওই সামনের দিক থেকে, মানে ডান দিকের সাইডে সামনের দিকে যে কটা রুম আছে না, সব কটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। আমরা এই নিচের রুমটাতে আছি। রুমের এখানে বেশ কয়েক রকম অপশন আছে, চলো রুম ট্যুর গুলো দিই। কালকে থেকে আমরা এখানে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়ার টেস্ট ঠিকঠাক। পাহাড় কুজিনের একটা এখানে টেস্ট রয়েছে আলাদা। একটু বড় টিম হলেও অসুবিধা নেই, এখানে প্রায় 6টা ঘর আছে এবং 6টা ঘরে প্রায় 20 জন মতন থাকতে পারবে। আমাদের রুমে যেরকম ব্যালকনি আছে, রজারদার রুমে ব্যালকনি নেই। এই হচ্ছে রজারদাদের রুম, জানলা থেকে ভিউ পাবে, ব্যালকনি ফেসিলিটিটা নেই। তো চলো এবার একটু উপরে যাই। এটা একটা রুম যেখানে একটা কিং সাইজ বেড আছে, এখানে একটু ডেস্ক টাইপ করা রয়েছে, আর এখান থেকে দেখতে পাচ্ছ ফ্রন্টটা পুরো ওপেন। নেক্সট রুমে যাব, এইটা একটু বড় রুম এবং এখানে মোট 3 জন থাকার ব্যবস্থা করা আছে। বাট এই খাটে ছোটখাটো 3 জন হয়ে যাবে। বিশাল কিং সাইজ বেড, বেডের সাথে র্যাক, ড্রেসিং টেবিল, তারপরে এখানে ওয়েস্টার্ন টয়লেট, তার সঙ্গে একটা ছোট সিঙ্গেল বেড, এখানেও একজন আরামসে হয়ে যাবে। আর এই রুমটার ভিউ সব থেকে ভালো, রুম নাম্বার 202। মনে রাখবে, এই রয়্যাল রিট্রিট হোমস্টের 202 নম্বর রুম থেকে সব থেকে ভালো ভিউ পাওয়া যাবে, কারণ এই রুমের সোজাসুজি জানলা আছে, ডান দিক করেও জানলা আছে, দুই দিক খোলা। কাঞ্চনজঙ্ঘার ভিউ একদম পরিষ্কার দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা যদি নেক্সট রুমের দিকে এগোই, এইখানেও একটা সেম রুম, ঠিক আগের 202 রুম নাম্বার রুমের মতন। এখানে একজন, এখানে 2 জন থাকতে পারবে, কিং সাইজ বেড। এইখানটায় দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যাবে। এই রুম থেকেও কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে, রুম নাম্বার 203। তাহলে রুম নাম্বার 201, 202, 203 থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। আর নিচে রুম নাম্বার 101, 102, 103 থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবে। তাহলে উপরে এই 1, 2, 3টেই রুম আছে, নিচেও 3টেই রুম আছে, মোট 6টা রুম। 101, 102, 103, 201, 202, 203 ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ হবে। এটা একদম টপ ফ্লোর। এর নিচের ফ্লোরে 3টে রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ আছে। তবে সব থেকে ভালো ভিউ মনে রাখতে হবে রুম নাম্বার 202 আর রুম নম্বর 103। দার্জিলিংয়ে অফবিটে যতগুলো গ্রাম আছে, তার মধ্যে দাওয়াই পানি থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউ সব থেকে ভালো। এছাড়াও দার্জিলিং শহর রাতের বেলায় এখান থেকে এত সুন্দর লাগে যে একবার দাওয়াই পানি এসছে তার বারবার দাওয়াই পানি আসার ইচ্ছে হয়। বাইকার্সদের ক্ষেত্রে এতদিন পর্যন্ত দাওয়াই পানি আসার একটাই ইস্যু ছিল, সেটা হচ্ছে রাস্তা খুব খারাপ। আমি এইবার যা দেখছি যে রাস্তা কিন্তু তৈরি হচ্ছে এবং অনেকটাই তৈরি হয়ে গেছে। এইখানটাতে পৌঁছাতে গেলে তোমাদেরকে অতটা বেগ পেতে হবে না, সো তোমরা এইটুকু আসতেই পারো। ফ্র্যাঙ্কলি স্পিকিং, দাওয়াই পানিতে আমি অনেক হোমস্টে দেখেছি, এই যে রয়্যাল রিট্রিট হোমস্টে, এর মতন ক্যাটাগরির হোমস্টে, এত সুন্দর রুম, এত সুন্দর ইন্টেরিয়ার, এত সুন্দর ডাইনিং, এরকম কিন্তু আমি দাওয়াই পানিতে দেখিনি। সব দিক থেকেই এই হোমস্টেটা খুবই ভালো। এই হোমস্টে থেকে মাত্র 30 মিটার দূরে হাঁটা পথে দূরত্বের দোকান, যেখানে তোমরা সব রকম জিনিস পেয়ে যাবে। এই হোমস্টেতে ওয়াইফাই আছে, এই হোমস্টের রুমগুলো খুব কোজি, এই হোমস্টের সার্ভিস খুব সুন্দর, খাওয়া দাওয়া ভালো। তো সব মিলিয়ে দাওয়াই পানির এই রয়্যাল রিট্রিট হোমস্টে আমার মতে তোমাদের একবার ট্রাই করে দেখা উচিত। সামনে ছুটির সময় আসছে, 14, 15, 16 অগস্ট 3 দিন ছুটি আছে। তোমরা যদি নর্থ বেঙ্গলের জন্য প্ল্যান করো, এই দাওয়াই পানি রয়্যাল রিট্রিট হোমস্টেতে তোমরা প্ল্যান করতে পারো। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, প্লাস ফোন নাম্বার আমি ডেসক্রিপশনেও দিয়ে দেবো। এই হোমস্টেটা সত্যি বলছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমরা মোবাইল নেটওয়ার্কের কথা বলো, তাহলে তোমাদেরকে বলি যে এখানে এয়ারটেল, জিও দুটোরই খুব সুন্দর লাইন আছে। 5G কানেকশন চলে এখানে এয়ারটেলের।